একটা পাতা পড়লেও সে পিছনের দিক ফিরে দেখে যে কেউ পিছনে আছে। আচ্ছা, এটা এই কারণে বললাম। তারপরে আরো একটু বেশি অন্ধকার হলে তখন জোরে জোরে কথা বলে এবং কখনো কখনো বলে কোনো ভয় আমি পাই না, আমি কোনো ভয় পাই না। বর্তমান সরকারের অবস্থাটা দাঁড়িয়েছে এই অবস্থা, তারা তাদের যে গৈবল চাষা একজন, সে তো বলছে আওয়ামী লীগ দেশেই নাই, শুধু ফেসবুকে হম্বিত। তা উনি যেভাবে কথা বলেন ওনাকে আমার কখনো প্রেস সেক্রেটারি মনে হয় না, মনে হয় যেন উনি ডক্টর ইউনূসের মাইক্রোফোন, উনি সেইভাবে কথা বলছেন। তো উনি যখন বলেন যে আওয়ামী লীগ কেউই দেশে নাই, টোটালি ওনরা আছেন, তো ওই যদি বিষয়টা এরকম হয় তাহলে সেক্ষেত্রে তো ওনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আবার ইউনূস সাহেব নিজেই বলেন যে এই ছাত্ররা বলে যে আপনার এখানে স্বৈরাচার রয়ে গেছে, আমি তাদের বলি স্বৈরাচার তোমার ওখানে নাই। এখন যেখানে যা হয়, গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় নামলে বলে এর ভিতর স্বৈরাচার, অর্থাৎ ফ্যাসিস্ট। কেউ দাবি দেওয়া জানাইলে ছাত্ররা বলে এর ভিতর ফ্যাসিস্ট। সাংবাদিকরা কোনো রিপ্রেজেন্টেশন দিতে গেলে বলে এর ভিতর ফ্যাসিস্ট। লয়াররা কোনো ডিমান্ড করলে বলে এর ভিতর ফ্যাসিস্ট। এখন ওনারা অন্ধকারে সবখানি আওয়ামী লীগ দেখতেছে, এই জন্য অন্ধকারের ভিতরে আওয়ামী লীগ দেখতেছে। ওনাদের ভাষায় যদি আওয়ামী লীগ কোথাও না থাকে তাহলে তো আর এত পুলিশি ব্যবস্থার দরকার নাই। ওনারা প্রতি মুহূর্তে মনে করেন আওয়ামী লীগ এসে গেল, আওয়ামী লীগ এসে গেল। এই নির্বোধেরা জানে না যে আওয়ামী লীগ এসে যাওয়া না, আওয়ামী লীগ তো আছেই, আওয়ামী লীগ তো সর্বত্র আছে। দেশের 1/3 মানুষ আওয়ামী লীগকে নিরঙ্কুশ ভাবে সমর্থন করে। তো ধরুন এর ভিতরে 110 জন এমপি জেলখানায় আছে, 38 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিরা জেলখানায় আছেন। আবার 359কে গ্রেপ্তার করা হয়েছে সমকালের রিপোর্ট অনুযায়ী। তো সেই জায়গায় যে পরিমাণ লোককে গ্রেপ্তার করা হয়েছে এবং পরিমাণ লোক আছে, এর বাইরে অধিকাংশ লোকই তো জেলের দেশের ভিতর রয়েছে। তা দেশের ভিতর থাকা মন্ত্রী, এমপি, সাধারণ মানুষ, এই মানুষগুলোকে ওনারা প্রতিনিয়ত খোঁজে, সামনে যাকে দেখে মনে করে এ ফ্যাসিস্ট। এই কারণে অজানা একটা আতঙ্কে। আর বিশেষ ব্যবস্থাটা নিয়ে হচ্ছে খুবই দুঃখজনক। বিশেষ ব্যবস্থা তো শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরিয়ে দেওয়ার পরের দিন থেকেই বিশেষ ব্যবস্থা চলছে। শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে যদি বিশেষ ব্যবস্থা চলতে থাকে, কিরকম ভাবে আর্মি আছে, র্যাব, পুলিশ, বিজিবি, তারপর ওনাদের উচ্ছৃঙ্খল যে মব বাহিনী, এরা সবাই থাকা অবস্থায় আবার বিশেষ ব্যবস্থা লাগবে কোন কারণে? বিশেষ ব্যবস্থা তো চলমানই আছে, নতুন করে নাম দিতে পারে, এই যে আর কিছু না, চলমান নাম দিয়েছে। আচ্ছা, চলমান আছে বিশেষ ব্যবস্থা। এখন দর্শকদের মধ্যে থেকে অনেকে মন্তব্য করছেন, কেউ কেউ, যে আপনাকে প্রশ্ন করতাম যে আওয়ামী লীগ কি আসলে কিছু করতে যাচ্ছে এই 11 দিনের মধ্যে? সরকার এত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে কেন? মুন্না, কমেন্টসটা যদি পারো দেখিয়ে দিও। এরকম অনেকে বলছেন আওয়ামী লীগ কি আসলে কিছু করতে যাচ্ছে, সরকার এত ভয় পেয়েছে কেন? দেখুন, আওয়ামী লীগ কাছে প্রশ্ন এমন কিছু করছে যার কারণে থরথর করে কাঁপছে। জি, ধানমন্ডি 32। ধরুন আমাদের এমন একটা আইডিয়া ছিল যে শেখ হাসিনার সরকার খুব ভালো কিছু করে নাই, ঠিক আছে, কিছুদিন আমরা চুপচাপ থাকি, মানুষ দেখুক। এখন মানুষ যখন দেখছে যে তাদের অত্যন্ত প্রিয় দেবপ্রিয় ভট্টাচার্য যখন বলছে যে 28 লাখ লোক কর্মহীন হয়ে গেছে, 149টি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, ডক্টর ইউনূস 11টি দেশে গেছে, সেখান থেকে 4 আনা পয়সাও আসে নাই, আমেরিকায় পোশাক রপ্তানি করা হতো, এই পোশাক শিল্পের সঙ্গে জড়িত লক্ষ লক্ষ মানুষ। তো সেই ক্ষেত্রে পোশাক রপ্তানির খাত বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এত শুল্ক ট্যাক্স ইম্পোজ হয়ে যাচ্ছে। যখন কোনো কিছু হচ্ছে না তখন মানুষ চিৎকার করে রাস্তায় বলতেছে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনাই ভালো ছিল। এখন সবাই যখন বলছে শেখ হাসিনাই ভালো ছিল, এমনকি টকশোতে ধরুন মাসুদ কামাল, তৃতীয় মাত্রা জিল্লুর রহমান, মঞ্জুরুল ইসলাম পান্না থেকে শুরু করে এম এ আজিজ, যারা তীব্র আওয়ামী লীগ বিরোধী, এর একজন আওয়ামী লীগের পক্ষে না, তারাই যখন বলতেছে যে এই সরকার একটা বাটপার, এই সরকারে দিয়ে কিছু হবে না, এই সরকার কোনো নির্বাচনে দেবে না, এরা কিছু আনতে পারতেছে না। কেউ কেউ তো বলতেছে যে এটা আন্তর্জাতিক সরকার, কারণ এদের যত উপদেষ্টা পরিষদ ম্যাক্সিমাম বিদেশি। ফলে এই হতাশা থেকে এরা মনে করতেছে যে আমরা তো ব্যর্থ হয়ে গেলাম। তারপরে তাদের যারা পারিষদ, এই পারিষদ যেখানে যায় সেখানে ধাওয়া খায়। ধরেন ময়মনসিংহে গেছে, দেখলাম একজনে ব্যঙ্গ করে লিখছে যে দৌড় প্রতিযোগিতায় হাসনাত আব্দুল্লাহ নাকি দৌড় প্রতিযোগিতা, মানে মানুষ ধাওয়া করতেছে, দৌড়াইতেছে। আবার গোপালগঞ্জের কাহিনীটা দেখলাম যে উনি একটা বক্তৃতা দিচ্ছেন, সেই ফুটেজটা পাশে, কাকে ভয় দেখান, আমরা ভয় পাই না, আবার উনি দৌড়ে ওই মিলিটারি সাজোয়া যানের ভিতরে ঢুকতেছে।
তারপর গেছে কক্সবাজার, সেখানে বাধার সম্মুখীন হয়েছে। এরপরে গেছেন গাজীপুরে, সেখানে মার খেয়ে আসছেন। চিটাগাঙে মঞ্চে বোতল মারতেছে। এখন এরা বুঝতে পারছে যে আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ দিয়ে যখন কিছু হচ্ছে না, এই সবখানে আওয়ামী লীগ, এ কারণে আতঙ্কে আছে। তবে আমি যারা প্রশ্ন করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী লীগ আছে। আর একটা কথা মনে রাখবেন, আত্মরক্ষার জন্য প্রতিরোধ গড়ে তোলার অধিকার কিন্তু আইনগতভাবে আমার আছে। আমাদের নেতা কর্মীদের, আমাদের মব আক্রমণ করা, আমাদের জেলে ঢুকানো, মিথ্যা মামলায় দেওয়া, গোপালগঞ্জের মতো নারকীয় ঘটনা ঘটাতে আবার যদি চায়, তাহলে প্রতিরোধ গড়ে তোলার জন্য কিন্তু আওয়ামী লীগ সুসংগঠিত হচ্ছে। এটা হয়তো ওরা বুঝতে পেরেছে, এজন্য আতঙ্কে অন্ধকারের ভিতরেও ছায়া দেখতেছে যে এই যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ, চতুর্পাশে আওয়ামী লীগ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এখন যে বিষয়টি বলতে চাই, আপনি এনসিপির কথা বলেছেন, নিশ্চয়ই দৌড় প্রতিযোগিতা তারা অংশগ্রহণ করেছে ময়মনসিংহে বা গোপালগঞ্জে তারা যে অ্যাটাক করেছে পুলিশ বাহিনী বা সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে, কক্সবাজারের কথা বললেন, কিন্তু এনসিপিতে তাদের কর্মসূচি পালন করেছে এবং 3 তারিখ তারা শহীদ মিনারে ইশতেহার পাঠ করবে। তারা তো এগিয়ে যাচ্ছে। এখন ইশতেহার পাঠ করলে দেশের কি কি পরিবর্তন হবে বলে আপনি মনে করেন? এই ইশতেহার নিয়ে দীর্ঘদিন আলোচনা হচ্ছে। জি প্লিজ। দেখুন, রিয়ালিটি হচ্ছে তারা যে কর্মসূচি পালন করে যাচ্ছে। আমি একটা কর্মসূচিতে দেখলাম ফেসবুকে যে 900 পুলিশ ডিপ্লয় করছে। 900 পুলিশ থাকলে আর জনগণ একজনও লাগবে না, ওরাই ভাষণগুলো শুনবে। গোপালগঞ্জের প্রোগ্রামে আপনি দেখছেন কিনা, মঞ্চ দেখায়, মঞ্চের সামনে দেখায় না, কারণ গোপালগঞ্জটা আমার বাড়ির সঙ্গে, সামনে দেখায় না মানে চেয়ার ফাঁকা, কোনো লোক নাই। তো এইভাবে কিন্তু পুলিশদের উদ্দেশ্যে তারা যে প্রোগ্রাম করে বেড়াচ্ছে, কারণ অডিয়েন্স কিন্তু এখন পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি, অন্য কেউ না। তো সেই জন্য তারা ওই কর্মসূচি নিয়ে তারাও নিজেরা বুঝতে পারছে যে সঙ্গে কোনো লোক নাই। আবার একটা ভয়ঙ্কর ঘটনা ঘটালো, উমামা ফাতেমা তাদের নেত্রী, সে তো ফেসবুকে লাইভ করতে করতে কাঁদতে কাঁদতে বললেন যে এর শেকড় অনেক গভীরে, আর জুলাই আন্দোলনকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে। আবার আর একজন তাদের মহিলা নেত্রী, তিনি বললেন কি, ইসরাফিল জানো, উনি বললেন যে নীলা ইসরাফিল, হ্যাঁ নীলা ইসরাফিল, তিনি বললেন যে এই কারণে এদের সঙ্গে থাকছি না, চিত্র জগতের বাঁধন, তিনি বললেন আমরা প্রতারিত হয়েছি। এভাবে এখন যখন লোক সব ধীরে ধীরে চলে যাচ্ছে, তখন কর্মসূচি ক্লোজ করে শহীদ মিনারে নিয়ে আসা হচ্ছে। এই শহীদ মিনারে সর্বোচ্চ হতে পারে যদি কিছু কর্মী, ওই যে আপনি যারা জিন হাজির করে জামাত ইসলাম, এরা যদি কোনো কর্মী টর্মী দেয়। জামাত ইসলাম জিন হাজির করে না, জিন হাজির করছে মুফতি ইব্রাহিম। জামাত ইসলাম হলো ফেরেশতা হাজির করছে, ফেরেশতা। সরি, ফেরেশতা। এখন শহীদ মিনারে যদি কিছু ফেরেশতা ওরা পৌঁছে দেন এবং জামাতের ক্যাডারদের পৌঁছে দেন, তাহলে প্রেস ক্লাবে বা শহীদ মিনারের সামনে কিছু লোক হবে। আয় রাজুতে আয়, এ কথা বললে এখন আর কেউ রাজুতে আসে না, এবং কেউ আয় রাজুতে আয় বললে উল্টা স্লোগান দেয়, যেটা নেকেড স্লোগান। আপনার এই অনুষ্ঠানে আমার বলা ঠিক হবে না, বলে তারা লোকজন পাবে না। তবে কিছু ভুইফোট সংগঠন নিয়ে একটা ঘোষণা দিতে, মানে ঘোষণায় কি হবে, ধরেন যারা এখন শপথ নিয়েছে, আমি যদি ধরি মহামান্য রাষ্ট্রপতি, তিনি শপথ নিয়েছেন যে এই সংবিধানকে প্রোটেক্ট করব, প্রিজার্ভ করব। ডক্টর ইউনূস শপথ নিয়েছেন এই সংবিধানকে প্রোটেক্ট করব, প্রিজার্ভ করব। অ্যাডভাইজারও তাই করছেন। সেনা প্রধান যখন সেনা কর্মকর্তা হিসাবে শপথ নিয়েছেন, ওনাদের শপথটা আর একটু বাড়তি। প্রয়োজনে জীবনের বিনিময়ে বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতিকে রক্ষা করব, জীবনের বিনিময় হলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ধরেন বিজিবির প্রধান যিনি, উনি তো আর্মির অফিসার, উনিও শপথ নিয়েছেন। তাহলে গভর্নমেন্টের যে স্ট্রাকচার আছে, এনএসআই, ডিজিএফআই যারা আছেন, তারা এই শপথ নিয়েছেন। এবং শপথের সময় এই অ্যাডভাইজার আবার বলছেন যে এই সংবিধানকে পালন করব, এইটাকে অনুসরণ করব। তো ওই সংবিধান অনুসরণ করতে গেলে আর একখান জুলাই প্রোক্লামেশন হয় না। প্রোক্লামেশন একটা দেশে একবারই হয়, সেটা 1971 সনে হয়েছে স্বাধীনতার প্রোক্লামেশন, যেটা আমাদের 72 সনের কনস্টিটিউশনের প্রথম পাতায় আছে। এখন ওনরা শহীদ মিনারে বসে কি ঘোষণা করলো, এই ঘোষণা যে কয়জনে দেবে তাদের মনে রাখতে হবে দেশে মানুষ 18 থেকে 19 কোটি। এই 19 কোটি মানুষের পূর্বসূরি যারা ছিলেন, যারা লিগালি অথরাইজ ছিলেন,
অর্থাৎ যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন 70-তে, যারা প্রাদেশিক পরিষদ এবং কেন্দ্রীয় পরিষদের, তাদের কিন্তু একটা অথরিটি ছিল এই প্রোক্লামেশন দেওয়ার, তারা দিয়েছেন। এখন যারা শহীদ মিনার দিতে চান তারা কারা, তাদের কে অথরাইজ করছে? ওই প্রোক্লামেশন নিয়ে আমরা দুশ্চিন্তা একদম করার দরকার নাই। এরকম প্রোক্লামেশন আমরা অনেক দেখছি, অনেকে তথ্য দিছে। আমি একটা কথা প্রাসঙ্গিক বলি, আপনার এই লাইভ শোতে অনেকে আছেন, হক, তোহা, অনেকে আছেন, সিরাজ শিকদার, বদরুদ্দিন ওমর, আহমদ শরীফ, এইরকম জ্ঞানীরা অনেক তত্ত্ব বই লেখছে, বইয়ের স্তূপ হয়ে গেছে, একেবারে রুম বোঝাই। এই তত্ত্ব কাজে লাগে নাই। বঙ্গবন্ধুর 6 দফা তত্ত্ব দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কাজে ওই যারা ওইখানে বসে কথাবার্তা বলতে চায় ও প্রোক্লামেশন নিয়ে আমরা একদম চিন্তা করি না। বাংলাদেশ তার সংবিধান অনুযায়ী চলবে এবং সেভাবেই বাংলাদেশ চলবে। বরং যারা উচ্ছৃঙ্খলতা দেখিয়ে জঙ্গি আচরণ করেছে, যারা মেটিকুলাস ডিজাইন করে একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে কাজ করেছে, যাদের সিপাহশালারা নিজেরা স্বীকার করেছে যে 15 বছর যাবত আমরা প্ল্যান করছিলাম, 5 তারিখ শেখ হাসিনার পতন না হলে অস্ত্র তুলে ধরতাম, প্রশ্ন আসবে সে অস্ত্রগুলো কোথায়? কাজী কাউকে আতঙ্কিত হওয়ার দরকার নাই। আওয়ামী লীগ সুসংগঠিত আছে, যারা স্বাধীনতার পরিপন্থী, মুক্তিযুদ্ধের পরিপন্থী, আমাদের সার্বভৌমত্বের পরিপন্থী, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে। সে সময়টা খুব বেশি দূরে নয়। জি জি, ধন্যবাদ আপনাকে। এখন আপনি 71-এর কথা বলেছেন। 71 সম্পর্কে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব একটা মন্তব্য করেছেন যে শেখ হাসিনার যে 71-এও সেই ঘটনা ঘটে নাই, মানে শেখ হাসিনার যে নির্যাতন, গুম, হত্যাকাণ্ড দেশে চালিয়েছেন, 71 সালে সেই ধরনের ঘটনা ঘটে নাই, এই ধরনের একটা বক্তব্য তিনি দিয়েছেন। আবার বিকেলবেলায় তিনি সরি বলেছেন। এখন যে সরি বলাতে তার সমর্থক যারা আছেন তারা খুব দুঃখ পেয়েছেন। তারা বলতে চাচ্ছেন গত 16 বছর আসিফ নজরুল সাহেব যে মিথ্যা কথাগুলো বলেছেন, এখন সবগুলোর জন্য হয়তো সরি বলবেন, তাহলে আমরা যাব কোথায়? আসিফ নজরুল সাহেব তার এই বক্তব্য থেকে কেন সরে আসলেন, এটা কি আপনার জানা আছে? আমার জানা নাই, তবে আমার একটা অনুমান আছে। অনুমানটা হলো এইরকম, 71 সনে কিছু কিছু হিন্দুরা দেশে থাকা অবস্থায় তাদের জোর করে ধর্মান্তরিত করা হয়েছিল। এখন ধর্মান্তরিত হলে হবে না, রাজাকাররা বলতেছে যে তুই খালি মুসলমান খাতাপত্রে বললে হবে না, তো গরুর মাংস খেতে হবে। তো অনেকে হয়তো গরুর মাংস খেত না, কিন্তু বাজারের এক প্রান্ত থেকে ঢোকার সময় খালি জিজ্ঞেস করতো, এ ভাই আজকে গরুর মাংস কোন দিকে দিছে, এ ভাই গরুর মাংস কোথায় পাবো। বাজারের শেষ প্রান্ত পর্যন্ত সবাই জিজ্ঞেস করতো, যাতে বোঝে যে এই মুসলিম এই গরুর মাংস খুঁজতেছে। হয়তো ওই মাংসটা বাড়ি পর্যন্ত নিত না। এখন আসিফ নজরুল হচ্ছেন ঘাতক দালার নির্মূল কমিটি যেটা হয়েছিল শহীদ জননী জাহারা ইমামের নেতৃত্বে, সেখানের একজন ছিলেন। তো সেখানে থাকা অবস্থায় উনি যে গণ আদালতটা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন, দেলোয়ার হোসেন সাইদিকে যাতে আটকানো যাবে সেই জন্য উনি তার সম্পর্কে বড় একটা আর্টিকেলও লিখছিলেন। এইসব লেখালেখি করে সেই সময় ওনার যে ভূমিকা, এখন তো সেই গ্রুপ নাই। আবার উনি তৃতীয় মাত্রায় জিল্লুর রহমানের সঙ্গে একটা প্রোগ্রামে বলছেন, শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আমি একটা বড় আর্টিকেল লিখবো। কারণ আমাদের দেশে যে এত বড় একটা মহামানব ছিল বঙ্গবন্ধু, তিনি যে এত স্যাক্রিফাইস করছেন, এইরকম একটা মহামানব ছিল, আমি পড়তে গিয়ে আমার চোখের পানি ঝরে গেছে। সেই মহামানব সম্পর্কে শেখ হাসিনা আমাদের জানতে দিছে। কি মহামানব বঙ্গবন্ধু। এইভাবে যেসব কথাবার্তা বলছে জামাত বা স্বাধীনতা বিরোধীরা কিন্তু সেগুলো ভোলে নাই। এখন ও চাচ্ছে নতুন গরুর মাংস কেনা, নব্য মুসলমানের মতো হইয়া তাদের মনোরঞ্জন করা যায় কিনা, এজন্য সে আর কি এই 71-কে শেখ হাসিনার আমলের চেয়েও খুব গ্লোরিফাই করতে চেয়েছেন, যেটা অত্যন্ত ভালো। করার পরে আবার কিছু কিছু লোকে বলতেছে আগেরটাই তো ভালো ছিল। এখন উনি মাঝখানে আবার সরি বললেন। আবার সেদিন দেখলাম খালেদ মহিউদ্দিন তাকে জিজ্ঞাসা করছে, আপনি না বললেন 26 লক্ষ ভারতীয়রা কাজ করতেছে, 26 লক্ষ থেকে আপনি কি 6 লাখ বের করতে পারছেন কিনা? বলে খালেদ দেখেন, আমি সেই সময় তো শপথবদ্ধ ছিলাম না। তাহলে শপথবদ্ধ অবস্থায় এক কথা, শপথবদ্ধ না থাকা অবস্থায় এক কথা, এই মিথ্যা কথা বলা যাবে? আবার তিনি বিভিন্ন অকেশনে যেসব কথা বলছেন, আল্লাহ আমাকে যদি এরকম সুযোগ দিত আমি পাবলিক বাসে চড়তাম, আমি দিলটা দিয়ে সারা দিন খাটতাম। পাবলিক বাসে একদিনও তাকে দেখা যায়নি। তারপর আবার বলছেন, মানুষ যে আমাকে এত ভালোবাসে, এই ভালোবাসা আমি বুঝতে পারিনি। ছাত্ররা বলে স্যার স্যার স্যার, ক্যান্টনমেন্ট আমাকে ডাকে যে আপনার কথা সবাই চলে।
এখন আবার উনি দেখে মাইলস্টোন স্কুল কলেজে সেই ছাত্ররা 9 ঘন্টা আটকাই রাখছে এবং মুখের উপর বলতেছে ভুয়া, দুর্নীতিবাজ, স্বৈরাচার। তারপরে পুলিশ আনা হয়েছে, পুলিশে কাজ হয় না। এরপর কয়েক হাজার পুলিশ আনা হয়েছে। তারপরে পুলিশ যখন ব্যারিকেড দিয়ে না নিচ্ছে, সেই সময় ভুয়া ভুয়া গালিগালাজ করতেছে। এই সময় আসিফ নজরুল বুঝতে পারছেন যে উনি কত জনপ্রিয়, কারণ দিন কয়েক পরে তো আর পুলিশ থাকবে না, তখন অবস্থাটা কি হবে। এই জন্য আসিফ নজরুল এখন লেজে গোবরে জড়িয়ে পড়ছে। খন্দকার ভাই, আমার মনে হয় উনি এখন বিদিক হয়ে গেছে। আচ্ছা, একটা কথা আপনারা বুঝেন না, আপনি তো চিকিৎসক না, সো আপনার সেটার জন্য অপরাধী বলা যাবে না বা বুঝার ক্ষমতা নেই আপনার, সেটা বলা যাবে না। সেটা হচ্ছে উনি গত 16-17 বছর অসুস্থ ছিলেন, মানসিকভাবে অসুস্থ ছিলেন। যেই কথাগুলো বলেছেন তখন তিনি সেগুলো তো আপনি আইনের লোক হিসেবে বলতে পারবেন। অসুস্থ অবস্থায় কেউ কিছু বললে সেটা কিন্তু ওই আদালতে কাউন্ট করে না। সো আমরা সেই হিসাবে তো দেখতে পারি এখন তিনি সুস্থ অবস্থায় আছেন। এখন তিনি ওই ফ্রুটিকা খেয়ে কথাগুলো বলছেন যে ওই সময় আমি অসুস্থ ছিলাম, এটা আমাদেরকে মাথায় নিতে হবে, মেনে নিতে হবে। এখন তিনি হয়তো সুস্থ হয়ে যেগুলো গত 16 বছর বলা উচিত ছিল, এখন